আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শিক্ষার্থী ভাই বোনেরা, একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। আল্লাহ শুক্রিয়া, সময় মতো শুরু করতে পেরেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকালের চেয়ে আজকে হয়তো বা লাইটিংটা একটু কম হবে, কেননা হচ্ছে সত্যি কথা বলতে বিকালে বৃষ্টির কারণে এখানে ট্রান্সমিটারটা পড়ে গেছে সামাও, এখনো ঠিক করে নাই। আইপিএস দিয়ে চলতেছে, আমাকে একটু কালো লাগতে পারে, সমস্যা নাই। আশা করি লেখা দেখা যাচ্ছে। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। ওকে, আপনাদের ইতিবাচক কনসেন্ট পেলে আমরা আমাদের ক্লাস দ্রুতই শুরু করব ইনশাআল্লাহ। এবং আজকে নেট কানেকশনটা অবশ্য ভালো, আজকে একদম প্রফেশনাল একটি নেট কানেকশন অ্যাড করেছি কার্নিভাল। সো আশা করি গতকালকের চেয়ে হচ্ছে আরো স্মুথ দেখবেন, যদিও গতকাল খারাপ ছিল না আলহামদুলিল্লাহ। শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা গতকালকে হচ্ছে ক্লজের প্রাথমিক কিছু বিষয় দেখছিলাম, বাট সেটা ছিল সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, আবারও বলে রাখি, একদমই বিদ্যুৎ নাই, বদ্ধ ঘর, প্রচন্ড গরম, বাট এরপরেও কিছু করার নাই, ক্লাস নিতে হবে, এর চেয়ে বড় সত্য আর কিছু নাই। আচ্ছা, একটু সঙ্গ দিবেন দয়া করে, পুরো সময়টা একটু সঙ্গ দিলে আশা করি হচ্ছে টেনে দিতে পারবো ইনশাআল্লাহ। আসেন সময় নষ্ট না করি, যেটা বোঝাতে চাচ্ছি, আল্লাহ শুক্রিয়া। একটু বলবেন যে আমার পাশে কিন্তু একটা ফ্যান চলতেছে, আশা করি এটা হচ্ছে গোডক্স, এটা হচ্ছে আলটিমেটলি প্রায় 14,000 টাকা দাম, সাউন্ড নয়েজ ক্যান্সেলেশন। সো আশা করি হচ্ছে কোনো প্রকার নয়েজ নাই, কেমন? তো আশা করি হচ্ছে কোনো প্রকার নয়েজ নাই, কেমন? আচ্ছা, আল্লাহ শুক্রিয়া, থ্যাঙ্কস এ লট। আমরা গতকাল ক্লজ দেখতেছিলাম, ক্লজ এখনো শেষ করি নাই, আজকে আরো বিষয়ে আলোচনা করব। সেটা হচ্ছে গতকাল আমরা দেখছিলাম এমবেডেড কোশ্চেন, বা যেটা গ্রামারের এমবেডেড কোশ্চেন। আমরা গতকালকে লাস্টের যে নিয়মটা পড়েছিলাম, এটাকে আপনারা গ্রামাটিক্যালি আপনাদের বিভিন্ন বইয়ে দেয়া আছে এমবেডেড কোশ্চেন। ওকে, এখন আমি আপনাকে অনুরোধ করব, সেটা হচ্ছে আপনি গতকালকে যে লাস্ট থিওরিটা দিলাম, এই থিওরিটা দিয়ে আপনি হচ্ছে এখন আপনার বইয়ে থাকা এমবেডেড কোশ্চেন সলভ করবেন, গ্যারান্টি দিচ্ছি আর কখনো প্রবলেম হবে না। সর্বশেষ একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজ এক নয়। ইন্টারগেটিভ সেন্টেন্স, আবারও শুরু করতেছি, ইন্টারগেটিভ সেন্টেন্স এবং সাবঅর্ডিনেট ক্লজ। ইন্টারগেটিভ সেন্টেন্স, সাবঅর্ডিনেট ক্লজ দুটো এক বিষয় নয়। সাবঅর্ডিনেট ক্লজ এটা মূলত হচ্ছে অ্যাসার্টিভ ফর্মে হবে, সাবঅর্ডিনেট ক্লজ এটা অ্যাসার্টিভ ফর্মে হবে। আর ইন্টারগেটিভ সেন্টেন্স তো ইন্টারগেটিভ, এটা নিয়ে নতুন করে আসলে আপনাদের বলার কিছু নাই। ওকে, গতকালকে ওয়াদা করেছিলেন ক্লাসে থাকবেন, এখন যদি ক্লাসে না থাকেন এটা আসলে কষ্টদায়ক হবে। মাত্র 50 জন জয়েন করেছেন, সত্যি কষ্টদায়ক হবে আর কি। হ্যাঁ, ক্লাসে থাকতে হবে, ক্লাসে থাকার কোনো বিকল্প নাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ক্লাসে থাকার সত্যি কোনো বিকল্প নাই। আসেন, আমি একটু সময় দেন, আমি একটু কি বলে হচ্ছে চ্যাট বক্সে ক্লাসের লিঙ্কটা একটু শেয়ার দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, একটু সময় দিবেন আমাকে প্লিজ। এখন যে বিষয়টা আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে খেয়াল করে দেখবেন, এটা হচ্ছে সাথে ন্যারেশনের একটা খুব সুন্দর সম্পর্ক আছে। সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ, জীবন সূত্রধর, তুমি মনে হয় টাঙ্গাইলের স্টুডেন্ট, কেমন? তোমার সাথে আমার একটা সুন্দর ছবি আছে। আচ্ছা, আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, একটা বাক্য লিখবেন, সবাই একটা বাক্য লিখেন হেয়ার লাইস ওয়ান হুজ নেম যার নাম ওয়াজ রিটেন ইন ওয়াটার। ওকে, হেয়ার লাইস ওয়ান হুজ নেম ওয়াজ রিটেন ইন ওয়াটার। একটু ভালোবেসে খেয়াল করে দেখবেন, এখানে একটু আমাকে বলবেন কয়টা ফাইনাইট ভার্ব আছে। অনেকেই আমাকে হচ্ছে আজকে পাঠিয়েছেন, থ্যাঙ্কস আ লট। যারা যে আইডিতে আমাকে আজকে হচ্ছে হোমওয়ার্ক পাঠিয়েছেন, আনটিল ফিনিশিং দ্য কোর্স ওই আইডিতেই পাঠাবেন। আপনার অতীত রেকর্ড দেখে আপনাকে হচ্ছে আপনার গতকাল ঘোষিত গিফট পাঠানো হবে, কেমন? আলাদা আইডিতে পাঠাবেন না, ওই আইডিতেই পাঠাবেন। আগামী 2 মাস আমার সাথে যারা যারা লেগে থাকবে, শুধু তাদেরকে হচ্ছে পুরস্কৃত করা হবে। আচ্ছা, বিষ্ণু সূত্রধর, আচ্ছা থ্যাঙ্কস এ লট, ক্ষমা চেয়ে নিচ্ছে। এবার খেয়াল করে দেখেন, এই বাক্যে আমাকে একটু বলবেন কয়টা ফাইনাইট ভার্ব আছে। 2টা। থ্যাঙ্কস এ লট, ওয়াজ ইট, আলটিমেটলি একটা আছে, দেখেন হচ্ছে লাইস,
আরেকটা আছে হচ্ছে আপনার ওয়াজ। ওয়াজ এই দুটা হচ্ছে ফাইনাইট ভার্ব। রিটেন V3 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এবার আলটিমেটলি দেখেন হচ্ছে হেয়ার। হেয়ার হচ্ছে আলটিমেটলি অ্যাডভার্ব, মনে রাখবেন। হেয়ার আর দেয়ার, হেয়ার আর দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। হেয়ার আর দেয়ার যদি বাক্যের শুরুতে বসে, ওই বাক্যের সাবজেক্ট থাকে ভার্বের পরে। আবারও বলতেছি, হেয়ার এবং দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। কথা বুঝতেছেন কিনা? ওকে, জীবন সূত্রধর। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি, ভালোবেসে খেয়াল করে দেখেন, হেয়ার আর দেয়ার হচ্ছে অ্যাডভার্ব। এই হেয়ার আর দেয়ার যদি হচ্ছে আলটিমেটলি, হেয়ার আর দেয়ার যদি বাক্যের শুরুতে থাকে, ওই বাক্যের সাবজেক্ট থাকে হচ্ছে ভার্বের পরে। আচ্ছা গেল, এই বাক্যের সাবজেক্টটা হচ্ছে ওয়ান। এবং আপনি ভালো করে যদি একটু লক্ষ্য করেন, সেটা হচ্ছে এই যে এখানে আছে দেখেন হচ্ছে হেয়ার, ভালো করে খেয়াল করে দেখেন, এখানে আছে হচ্ছে আপনার হেয়ার। এই হেয়ার, এরপরে আছে লাইস, এরপরে আছে ওয়ান। এটা হচ্ছে ভার্ব, এটা সাবজেক্ট। এদের পূর্বে কোনো কনজাংশন নাই। আমরা বলতে পারি এটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এটা আছে হচ্ছে ওয়াজ, এরপরে আছে নেম, এরপরে একটা লিঙ্কার। এইটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। এই ব্যাপারে আশা করি কারো কোনো, আচ্ছা বিষ্ণু থ্যাঙ্কস এ লট, কারো কোনো সন্দেহ নাই, কেমন? আচ্ছা, থ্যাঙ্কস এ লট জাহিদ হাসান টু জয়েন দ্য ক্লাস। অলরেডি 40 জন স্টুডেন্ট কমে গেছে আমাদের। যে কোনো আইডিতে, হোয়াটসঅ্যাপে, পেজে আপনি যেই মাধ্যমে যোগাযোগ করে ভর্তি হয়েছেন সেখানেও পাঠানো যাবে। অর্থাৎ আপনার প্রুভমেন্ট যে না আপনি অ্যাসাইনমেন্ট নিয়মিত করতেন, আমাকে পাঠাতেন। কথা বুঝতেছেন কিনা? খাতায় লিখে কাজ করতে হবে। আপনার পরিশ্রমের লেভেল যতটা হবে না, অর্জনও তত শক্তিশালী হবে। পরিশ্রম হালকা হবে, অর্জনও ডায়রিয়ার মতো হবে। এই কারণে মাঝে মাঝে দেখবেন ডেইলি স্টার বলে সাকসেস মাস্ট বি সাস্টেনেবল। সফলতাগুলো বা অর্জনগুলো টেকসই হতে হবে, যাতে ভেঙে না পড়ে। এখন মেট্রো রেল তৈরি করে দিল, আপনি যদি কন্ট্রোলিং এর অভাবে নষ্ট করে ফেলেন, তাহলে তো মেট্রো রেল তৈরি করে লাভ নাই। আচ্ছা, যেটা বোঝাতে চাচ্ছি ভালো করে খেয়াল করে দেখেন, এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এইটা সাবঅর্ডিনেট ক্লজ। এতে কোনো দ্বিমত আছে কিনা একটু বলবেন প্লিজ। আচ্ছা, যদি দ্বিমত না থাকে, এখান থেকে একটু শেখার আছে। শেখার বিষয়টা কি একটু ভালোবেসে খেয়াল করে দেখেন। প্রিন্সিপাল ক্লজ, আমাকে একটু বলবেন প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে আছে? ভার্বের সাথে দেখেন এস বাই এস আছে। আপনাদের মানে আমি বুঝি, এটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি বোঝেন। ইতিমধ্যে দ্বিতীয় ক্লাসে 40 জন স্টুডেন্ট নাই। ইয়াকুব শেখ, এটা ইনবক্সে আমরা আলাপ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই, আসেন। এবার আমি আপনাকে বলতে চাচ্ছি, ভালো করে খেয়াল করে দেখেন প্লিজ। প্রিন্সিপাল ক্লজ কোন টেন্সে একটু কমেন্টসে জানাতে হবে। নিঃসন্দেহে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, মনে রাখবেন, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, খুব ভালো করে মনে রাখবেন, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ খুব ভালো করে মনে রাখবেন, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট হয়, সাবঅর্ডিনেট ক্লজ প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স যে কোনো টেন্সে হতে পারে। অর্থাৎ 3টা টেন্সে হতে পারে। আবারও বলতেছি, তার প্রমাণ আমি আপনাকে দিচ্ছি। প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। আচ্ছা, কিন্তু ভাই প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, ভালো মানে পাস্ট না তো মূলত পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট ইনডিফিনাইট টেন্স হয়, তাহলে বাস্তবতা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হবে অনলি পাস্ট টেন্স। সাবঅর্ডিনেট ক্লজ হবে অনলি পাস্ট টেন্স। এই বিষয়গুলো আপনাকে কেউ কখনো ধরাই দিছে কিনা আমি জানি না, বাট এত সুন্দর করে আপনাকে কখনো উপস্থাপন করে নাই। বাক্যে কিছু লিখবেন, সিকোয়েন্স অফ টেন্স এগুলো জানবেন না, বুঝবেন না, শুধু শুধু বাক্য হবে, এমনটা ভাবার কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই। আমি আপনাকে বাস্তব ব্যাখ্যা দিচ্ছি, আপনাকে টেনশন নিতে হবে না। শুধু আপনি লেখা হলে একটু ডান লিখবেন। একবারে সব বুঝতে হবে তা না। একবার পড়লে হয় জানা, কয়েকবার পড়লে হয় দক্ষতা অর্জন। সো আপনাকে অবশ্যই কয়েকবার পড়তে হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে হতে পারে। প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজ হবে অনলি পাস্ট। আচ্ছা, এই প্রশ্নটা আমি প্রায় করে থাকি, সেটা হচ্ছে হি সেইড, ভালো করে খেয়াল করে দেখেন, হি সেইড দ্যাট।
হি সেইড দ্যাট ড্যাশ, আচ্ছা ভালো কথা, হি সেইড দ্যাট ড্যাশ। প্রশ্ন হচ্ছে আলটিমেটলি গোস, অপশন বি হচ্ছে আপনার উইল গো, উইল গো, অপশন সি হচ্ছে আপনার ওয়েন্ট, অপশন ডি হচ্ছে আপনার উড গো, উড গো, আর অপশন ইতে আছে হচ্ছে আপনার হ্যাড গন। এই প্রশ্নটা আমি প্রায় করে থাকি, বলেন উত্তর কি হবে, পারবেন কেউ? এনিওয়ান? আচ্ছা, এখানে আজকে চমকপ্রদ একটা আলোচনা করব আপনাদের সামনে, কেমন? চমকপ্রদ একটা আলোচনা রাখবো, পেশ করব আপনাদের সামনে ইনশাআল্লাহ। আচ্ছা, শামীম হোসেন, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, এয়ার সুমন, তোমার জন্য এক পৃথিবী ভালোবাসা। এরপরে যারা যারা করতেছেন তাদের সবার জন্য ভালোবাসা। বাস্তবতা হচ্ছে যে উত্তরগুলো করতেছেন এটা হচ্ছে আপনাদের খুব ক্ষুদ্র জ্ঞানের উত্তর, বাট আমি যেটা মনে করি, শিউলি থ্যাঙ্কস এ লট বোন আমার, যেটা আমার দৃষ্টিতে মনে হয় কি জানেন, সেটা হচ্ছে উত্তর তিনটাই কারেক্ট, এই তিনটাই রাইট অ্যান্সার, তিনটাই হচ্ছে আপনার রাইট। প্রশ্ন করতে পারেন হাউ, হয়তো এখন আপনি বলতে পারেন স্যার এই তিনটা অপশন কি থাকবে, না হয়তোবা তিনটা অপশন থাকবে না, দিস ইজ ট্রু, তিনটা অপশন হয়তোবা থাকবে না, দিস ইজ ট্রু, কিন্তু তিনটাই হচ্ছে কারেক্ট। প্রশ্ন হচ্ছে হাউ। এবার আসেন, নরমালি আমি যদি আপনাকে একটা প্রশ্ন দিই, সেটা হচ্ছে খেয়াল করে দেখেন, হি সেইড, ভালো করে খেয়াল করে দেখেন, আই উইল গো, হি সেইড আই উইল গো, তাই না? এটা হচ্ছে ন্যারেশন, এবং নরমালি আমরা এটাকে বলি রিপোর্টিং ভার্ব, আর এটার নাম হচ্ছে আপনার রিপোর্টেড স্পিচ, তাই তো ভাই? এটার নাম রিপোর্টিং ভার্ব, এটার নাম রিপোর্টেড স্পিচ। আচ্ছা, এটাকে যদি আমি ইনডিরেক্ট করি তাহলে কি হবে, হি সেইড। আচ্ছা, ইনভার্টেড কমার পরিবর্তে হবে দ্যাট, আই দ্যাট হবে সাবজেক্টের সাথে, যেহেতু আই ফার্স্ট পারসন, হি, উইল হয়ে যাবে উড, এরপরে হয়ে যাবে গো, এই তো ভাই, তাই না? এবার বাস্তবতা কি দাঁড়াচ্ছে ভাই, দেখেন তো, এই রিপোর্টিং ভার্বটাই কি প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে না ভাই, যখন আপনি ইনডিরেক্ট করতেছেন? এই রিপোর্টিং ভার্বটাই কি প্রিন্সিপাল ক্লজ হয়ে যাচ্ছে না ভাই? এবার দেখেন, এই যে হি সেইড, এটা দেখেন কনজাংশন মুক্ত, কোনো কনজাংশন নাই, হি সেইড, দেখেন না ভাই, হি সেইডটাই হচ্ছে আপনার কনজাংশন মুক্ত, এটা কি প্রিন্সিপাল ক্লজ না ভাই? আবার দেখেন, এই যে এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, ভার্ব এর পূর্বে একটা লিঙ্কার বা কনজাংশন আছে, ভালো করে খেয়াল করে দেখেন, এটাই কি সাবঅর্ডিনেট ক্লজ না ভাই? এটা কি সাবঅর্ডিনেট ক্লজ না, বলেন তো ভাই? ব্যাপারটা বুঝতেছেন কিনা এয়ার সমন? যদি তাই হয় তাহলে একটু ভালোবেসে লিখেন যে রিপোর্টিং ভার্ব সমান সমান হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর রিপোর্টেড স্পিচ সমান সমান লিখেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ন্যারেশনের সাথে এইভাবে ক্লজ মিশাইয়া আপনাকে কেউ কোনোদিন এত তথ্য দিছে কিনা, আই ডোন্ট বিলিভ সো, কখনো বিশ্বাস করি না, অসম্ভব। ঠিক আছে আফসানা মিমি বোন আমার, বোঝা যায়? বলেন বোঝা যায়? ভালো করে খেয়াল করে দেখেন, এই জাতীয় তথ্য, হ্যাঁ যেটাই রিপোর্টিং ভার্ব ওটাই কিন্তু প্রিন্সিপাল ক্লজ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, যদি রিপোর্টিং ভার্বটাই প্রিন্সিপাল ক্লজ হয় তাহলে আপনি কি পড়ছেন? আপনি পড়ছেন, ভালো করে খেয়াল করে দেখেন, যদি এই ন্যারেশনটা থাকতো, এভাবে থাকতো, হি সেইস, সে বলে, হি সেইস থাকতো, রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট থাকতো, তো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট থাকতো তাহলে কি হইতো, হি সেইস হইতো, দ্যাট কি হইতো, হি উইল গো। ভালো করে খেয়াল করে দেখেন, অর্থাৎ আপনি ন্যারেশনে 9 10 পড়ছেন, খুব ভালো করে পড়ছেন, কি পড়ছেন? পড়ছেন যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। এটা পড়ছেন কিনা বলেন? অবশ্যই পড়ছেন। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, পাস্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে ফিউচার। কিন্তু ভাই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্স হয় তাহলে রিপোর্টেড স্পিচের অবশ্যই টেন্সের পরিবর্তন হয়। প্রেজেন্ট চারটা থাকলে পাস্ট হয়ে যায়, ফিউচার থাকলে ফিউচার ইন পাস্ট হয়ে যায়, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যায়। এই বিষয়গুলো ছিল কিনা বলেন তো ভাই? তাহলে ন্যারেশনের সাথে ক্লজের একটা সম্পর্ক, নিবিড় সম্পর্ক, একদম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের রুম ডেটের মতো। ভাই মানেন আর না মানেন, এটাই বাস্তবতা।
কথা কি বুঝাইতে পারছি ভাই? তাহলে এই বাস্তবতা হচ্ছে রিপোর্টিং ভার্বটাই যদি প্রিন্সিপাল ক্লজ হয়ে যায় ভাই, তাহলে যেই বিষয়টা আমি আপনাকে একটু আগে তথ্য দিলাম যে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্টের 4টা সন্তানই হতে পারে। ভালো করে খেয়াল করে দেখেন, প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্টের 4টা সন্তানই হতে পারে। প্রেজেন্টের 4টা সন্তান হতে পারে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ ভাই যে কোনো টেন্সে হতে পারে। আপনি যে সিকোয়েন্স অফ টেন্স মুখস্থ করেন ভাই, ন্যারেশনের এই ব্যাপারটা মনে রাখেন, ক্লজের সাথে মিলাই দেন, আল্লাহর কসম আর কোনোদিন ভুল হবে না, হবে না, হবে না, গ্যারান্টি। আমার যদি ভাই প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ হতে হবে অনলি পাস্ট। অনলি পাস্ট মানে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অথবা ফিউচার ইন পাস্ট। উইল হবে না, উড। ক্যান হবে না, কুড। মে হবে না, মাইট। আমার কথা কি বুঝতেছেন কিনা ভাই? বিষয়গুলো মাথায় ভালোভাবে নেন। আমি কি বুঝাইতে পারছি কিনা বলেন? এই পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এবার আপনি যে উত্তরগুলো ভুল করলেন তার ব্যাখ্যা আমি আপনাকে দিচ্ছি। খেয়াল করে দেখেন। তাহলে আমরা যেই জায়গায় আপনি আপনারা উত্তর করলেন একটা একটা, এই যে দেখেন, আমি যদি বলতাম হি সেইড, খেয়াল করে দেখেন, যদি বলতাম হি সেইড, হি সেইড, ভালো করে খেয়াল করে দেখেন, হি সেইড, দেখেন আমি যদি বলতাম আই গো, হি সেইড যদি বলতাম আই গো, তাহলে আপনি কি বলতেন বলেন তো ভাই? হি সেইড, সে বলেছিল, আই গো, তাহলে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, এটা আছে পাস্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, কি হয়ে যাবে? পাস্ট ইনডিফিনাইট। তাহলে হি সেইড দ্যাট হি ওয়েন্ট হবে। কথা কি বুঝতেছেন কিনা? ভালো করে খেয়াল করে দেখেন, যদি এইটা বলতাম যে হি সেইড, সে বলেছিল, হি সেইড আই উইল গো, হি সেইড আই উইল গো, এবার বলেন কি হবে? এটা আছে দেখেন হচ্ছে পাস্ট, হি সেইড, উইল আছে, তাহলে কি হয়ে যাবে? উড গো। ভালো করে ভাবেন। এবার যদি বলতাম হি সেইড, সে বলেছিল, আই হ্যাভ গন মানে আমি গিয়েছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট থাকলে কি হয়? পাস্ট পারফেক্ট হয়, এটা আমরা জানি। আবার যদি বলি হি সেইড, সে বলেছিল, আই ওয়েন্ট, এটা পাস্ট, এটাও পাস্ট। তাহলে এটা যেহেতু রিপোর্টিং ভার্ব যেহেতু পাস্ট, এটা যেহেতু পাস্ট আছে, এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট। আপনি বোঝেন আর না বোঝেন, মানেন আর না মানেন, এইটাই বাস্তবতা। এই 4টা ন্যারেশন চেঞ্জ করলে এই 3টা উত্তর আসতে বাধ্য। আয় মাশাআল্লাহ। আমার কথা কি বুঝাইতে পারছি? বলেন, মাথায় কি ঢুকছে একবারও? রিপোর্টিং ভার্বটাই হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। রিপোর্টিং ভার্বটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। রিপোর্টিং ভার্বটাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ। ভালো করে খেয়াল করে দেখেন। হ্যাঁ, আমি আপনাকে চাইলে আরো কিছু বাক্য দিয়ে উদাহরণ দেখাতে পারি, আপনি যদি আমাকে একটু সময় দেন। আমি অবশ্যই আপনাকে কিছু উদাহরণ দেখাতে পারি, যদি আমাকে একটু আপনি সময় দেন তাহলে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে বাস্তবতা। আমাকে যদি একটু সময় দিতে হবে, আমি লেকচার শিটটা বের করি, এরপরে আপনাকে দেখাবো যে এই বিষয়গুলোর যৌক্তিকতা কি পরিমাণ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আই বিলিভ আই গট ইট। আমার বিশ্বাস আমি পেয়ে গেছি। আপনারা তো এক্সাম হলে যে প্রশ্নগুলো সলভ করেন, বাস্তবতা হচ্ছে এই প্রশ্নগুলোই যে ফ্রি হ্যান্ড রাইটিং, এগুলো আপনারা মানতে চান না। এই যে দেখেন, খেয়াল করে দেখেন, আলটিমেটলি খেয়াল করেন, এই 4 নাম্বার প্রশ্নটা একটু সলভ করেন। 4 নাম্বার, এই 4 নাম্বার প্রশ্নটা সলভ করেন। 4 দেখেন, আলটিমেটলি 4 নাম্বার প্রশ্ন পড়তে গেলে কি হয়, এটাও কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং। কথা বুঝছেন কিনা? এভাবে মিলিয়ে কখনো কেউ পড়ায় নাই, আপনি পড়বেন কিভাবে? বলে লাভ আছে?
এভাবে মিলিয়ে আপনাকে কেউ কখনো পড়ায় নাই। ন্যারেশন মানে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, ন্যারেশন মানে হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স মুখস্থ করতে হয় না। আসেন বাক্যটা পড়ি, কি বলতেছে দেখেন, অ্যাট দ্য রেট, অ্যাট দ্য রেট একটা নির্দিষ্ট হারে, অ্যাট দ্য রেট। যেমন ধরেন আমি যদি বলি আপনি মনে করেন ঘন্টায় 10টা অঙ্ক করতেছেন, তাহলে ঘন্টায় যদি 1 ঘন্টায় যদি 10টা অঙ্ক করেন, তাহলে 3 ঘন্টায় অঙ্ক হবে কয়টা? 30টা হবে। তো অ্যাট দ্য রেট একটা নির্দিষ্ট হারে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে হারে। আচ্ছা গেল। এরপরে কি বলতেছে দেখেন, দা ক্লার্ক, একটা ক্লার্ক কি করতেছে, ওয়ার প্রসেসিং দ্য অ্যাপ্লিকেশন। বর্তমান ভোটের সময় চলতেছে উপজেলা নির্বাচন, নির্বাচন কমিশনার দেখবেন তথ্য যাচাই বাছাই করে। প্রসেসিং মানে হচ্ছে যাচাই বাছাই করা। তাহলে একটা ক্লার্ক, একজন কেরানি একটা হারে যেভাবে প্রসেসিং করছিল অ্যাপ্লিকেশন গুলো, হ্যারি ফিগার, এই যে খেয়াল করে দেখেন হ্যারি ফিগার, এটাই কিন্তু দেখেন খেয়াল করে দেখেন প্রিন্সিপাল ক্লজ। এইটাও হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, কথা বুঝছেন কিনা? এইটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এবার আপনার কাছে আমার প্রশ্ন, হ্যারি ফিগার এটা কি প্রেজেন্টে আছে না পাস্টে আছে? এই ফিগার মানে হচ্ছে বুঝতে পারা, ফিগার আউট, ফিগার আউট মানে হচ্ছে বুঝতে পারা, কথা বুঝছেন কিনা? ইউ উইল ফিগার আউট ওয়ান ডে অ্যাবাউট মাই সেলফ, অ্যাবাউট মাই ফল্ট, তুমি একদিন আমার ভুল নিয়ে বুঝবা, কিন্তু আই উইল নেভার রিটার্ন ব্যাক ইন ইউর লাইফ, আমি জীবনে আর কখনো ফেরত আসবো না। দিস ইজ দ্য ফ্যাক্ট। ফিগার আউট মানে হচ্ছে আপনার বুঝতে পারা। তাহলে এটা যদি পাস্টে হয়, ভালো করে খেয়াল করে দেখেন, এটা যদি পাস্টে হয়, এই যে দেখেন আছে দ্যাট, দ্যাট উনি বুঝতে পারলেন যে ওনার এই কাজটা উইল টেক না উড টেক, উনি অতীতে বুঝছিলেন আর ভবিষ্যতে নেবে এমনটা হয় না। উড টেক 4 আওয়ার টু রিভিউ, এটা পর্যালোচনা করতে প্রয়োজন হচ্ছে কত ঘন্টা? 4 ঘন্টা প্রয়োজন, অতীতে প্রয়োজন হতো। উনি অতীতে ফিগার আউট, উনি অতীতে বুঝেছিলেন এটা 4 ঘন্টা লাগতো, লাগবে ব্যাপারটা এমন না। 3 দিন আগে হাত ধরবো, 4 দিন পরে মজা পাবো, ভাই আপনার হাত কি গন্ডারের চামড়া দিয়ে তৈরি করা যে আপনার ফিলিংস ভিতরে যাইতে সময় লাগে? দিস ইজ দ্য ফ্যাক্ট। এবং দেখেন এটা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং এ বাক্য, আপনি এই জাতীয় বাক্য কিন্তু লিখতে চান, ইউ ওয়ান্ট টু রাইট ডাউন দিস টাইপস অফ সেন্টেন্স, ভালো করে খেয়াল করে দেখেন। এই জায়গায় যদি প্রেজেন্ট থাকতো, এই জায়গায় যে কোনো টেন্স হতে পারতো, প্রেজেন্ট হইতে পারতো, পাস্ট হইতে পারতো, ফিউচার হইতে পারতো, কিন্তু এই জায়গায় যেহেতু পাস্ট আছে, এই দ্যাটের পরের জায়গা মানে সাবঅর্ডিনেট ক্লজকে আর কোনোভাবেই প্রেজেন্ট রাখা যাবে না, যাবে না, যাবে না। কথা ক্লিয়ার ভাই? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা যদি ক্লিয়ার হন তাহলে আসেন আমরা একটু সামনের দিকে যাই। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, ক্লজ শুরু হলো আসা, ক্লজ মানে কি বলে হচ্ছে ন্যারেশন আসা শুরু হইলো, ন্যারেশন আরো আসবে। আপনি চাইলে আমি আপনাকে ন্যারেশনের 3টা ক্লাস আপলোড দিব আর কি, যদি বলেন গ্রামারের প্রয়োজনীয় ক্লাস, এটা নেওয়া সম্ভব না, শুধু নিব ক্লজ আর ফ্রেজ। ক্লজ আর ফ্রেজ এতদিন যা পড়ছেন, এই মনের মানে এতদিন যা পড়ছেন, যাদের কাছে পড়ছেন সেটাও পাল্টে যাবে, গ্যারান্টি দিচ্ছি আগামী 3-4টা ক্লাসে। আমাকে সময় দিতে হবে শিখতে চাইলে। ক্লজ এবং ফ্রেজের উপর ক্লাস হবে প্রায় 6টা। এই 6টা ক্লাস আপনাকে মনোযোগ দিয়ে করতে হবেই, কোনোভাবেই এখানে তাড়াহুড়া করা যাবে না। আমরা দেখেছিলাম সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের সন্তান হচ্ছে 3টা। সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজের সন্তান হচ্ছে 3টা, একটা নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ। আমরা এখন আলটিমেটলি সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ, ঠিক আছে না? ন্যারেশনের 3টা ক্লাস আছে, ন্যারেশনের হ্যান্ড নোট আছে, আমি দিয়ে দিব। ন্যারেশনের ক্লাস আপলোড দিব যদি দেখতে চান, আমার কোনো আপত্তি নাই। কথা বুঝাইতে পারছি? আচ্ছা আজকে হচ্ছে আলটিমেটলি আজকে আপনি দেখছেন কিনা ইয়ার ক্লাস, রিলেটিভ প্রোনাউনের ক্লাস কেউ দেখছেন? এনিওয়ান অ্যাটেন্ড মাই ক্লাস অলরেডি ওয়াচ? রিলেটিভ প্রোনাউন ক্লাসে দেখছেন? এই জাতীয় ক্লাস, এত চিন্তা, এত বিশ্লেষণ আপনি কোথাও পাইছেন? একজন একটু সত্যায়িত স্বীকার করবেন যে স্যার আমি রিলেটিভ প্রোনাউনের ক্লাস দেখছি? একজন কেউ বলবেন যে আমি রিলেটিভ প্রোনাউনের ক্লাসটা দেখছি? আচ্ছা এবার একটু আলটিমেটলি খেয়াল করে দেখেন, আমরা এখন নাউন ক্লজ নিয়ে কথা বলবো। নাউন ক্লজ, আসেন নাউন ক্লজ নিয়ে আমরা কথা বলবো। নাউন ক্লজ, আবারও বলতেছি নাউন ক্লজ নিয়ে কথা বলবো, অর্থাৎ যে বাক্যটা নিয়ে কথা বলবো সেই বাক্যটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স হবে, আর সেখানে একটা ক্লজ থাকবে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ কর্মের ভিত্তিতে, সাবঅর্ডিনেট ক্লজ কাজের ভিত্তিতে, কখনো নাউন হবে, কখনো অ্যাডজেক্টিভ হবে, কখনো অ্যাডভার্ব হবে। আচ্ছা এবার আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি, একটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন ক্লজে যাওয়ার আগে, সেটা হচ্ছে মনে রাখবেন পার্টস অফ পিস, পার্টস অফ স্পিচ। বিষ্ণু আছেন? পার্টস অফ পিস,
পার্টস অফ পিস মানে হচ্ছে আপনার সিঙ্গেল ওয়ার্ড, মনে রাখবেন পার্টস অফ পিস মানে সিঙ্গেল ওয়ার্ড। আপনি একা একা রিক্সায় যাচ্ছেন, আপনি পার্টস অফ পিস, দিস ইজ দ্য ফ্যাক্ট। কথা কি বুঝছেন কিনা? আলটিমেটলি নিশাত রিলেটিভ প্রোনাউনের ক্লাসগুলো দেখবা। পার্টস অফ পিস মানে হচ্ছে সিঙ্গেল ওয়ার্ড, আপনি যে আমি একা, আমি পার্টস অফ পিস। মনে রাখবেন ক্লজ আর মনে রাখবেন হচ্ছে ফ্রেজ। ক্লজ আর ফ্রেজ মানে মনে রাখবেন মোর দেন ওয়ান ওয়ার্ড, অর্থাৎ একের অধিক সংখ্যাটাই হচ্ছে, একের অধিক ওয়ার্ডই হচ্ছে ক্লজ অথবা ফ্রেজ। আর ক্লজে থাকবে ফাইনাইট ভার্ব, আর ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। ক্লজে থাকবে ফাইনাইট ভার্ব, ফ্রেজে কোনো ফাইনাইট ভার্ব থাকবে না। বোঝাতে চাচ্ছি, মনে করেন যে হচ্ছে আপনি রিক্সায় একা একা যাচ্ছেন, আপনি পার্টস অফ পিস। রহিম, করিম, ওই যে বিষ্ণু, কথা বুঝতেছেন না? ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল, এগুলো হচ্ছে পার্টস অফ পিস। একাধিক শব্দ, দুইজন যাচ্ছেন রিক্সায় চুপচাপ, আপনি ফ্রেজ। কিন্তু দুইজন রিক্সায় যাচ্ছেন কোন একটা কাজে ব্যস্ত, আপনি হচ্ছেন ক্লজ। কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট। আচ্ছা, যাই হোক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, ক্লাসে আছে, কিছু বলবেন? হ্যাঁ, ক্লাসে আছে, কিছু বলবেন? ক্লাসে আছি আমি, এটা নিয়ে আপনাকে 11টায় সলিউশন দিব, এখন এটা সলিউশন দিতে পারবো না। ক্লাসই হচ্ছে আপনার ট্রান্সলেশন বেস। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন নাউন ক্লজ। তো নাউনের কাজ কি কি বলেন তো ভাই? নরমালি নাউনের একটা কাজ হচ্ছে ম্যান্ডেটরি কাজ, সাবজেক্টের স্থলে বসা। তো নাউন ক্লজও তো সাবজেক্টের স্থলে বসবে। 2 নম্বর কাজ হচ্ছে ভাই অবজেক্টের স্থলে বসা। তাহলে নাউন ক্লজও বসতে পারে। 3 নাম্বার হচ্ছে ভাই, 3 নাম্বার প্রিপোজিশনের অবজেক্ট। আর 4 নাম্বার হচ্ছে ভাই বি ভার্বের কমপ্লিমেন্ট। বি ভার্বের কমপ্লিমেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন। বি ভার্বের কি কমপ্লিমেন্ট, কথা বুঝতেছেন কিনা? বি ভার্বের কমপ্লিমেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন। এগুলো আপনি জানেন ভাই, এগুলো অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাহলে নাউন ক্লজের অবস্থান হচ্ছে ভাই খালি 4টা, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশনের পরে আর একটা হচ্ছে ভাই বি ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে। কথা কি বুঝতেছেন কিনা? আচ্ছা, আসেন এবার একটু ওয়ান বাই ওয়ান আমরা একটু ভালো করে দেখবো। এগুলো ঠাটা মুখস্থ করলে ঝামেলা আছে। সেটা হচ্ছে, আসেন প্রথমে দেখি সাবজেক্ট এন্ড লীলা খেলা দেখি। আমি যদি 1 নাম্বার বলি, খেয়াল করে দেখেন রহিম ইজ ট্রু, ভালো করে খেয়াল করে দেখেন, রহিম ইজ ট্রু। ওকে, এবার বলেন ভাই ইজ হচ্ছে ভার্ব। আমি আপনাকে একটা কথা বলছিলাম কিনা জানি না, সিনট্যাক্স মানে হচ্ছে রুলস অফ সেন্টেন্স বিল্ডিং। এটা এক কথায় প্রকাশ হিসাবে পেতে পারেন। সিনট্যাক্সের বাংলা হচ্ছে বাক্যতত্ত্ব। সিনট্যাক্সের বাংলা হচ্ছে আপনার বাক্যতত্ত্ব। খেয়াল করে দেখেন, এটা এক কথায় প্রকাশ হিসাবে পেতে পারেন কখনো, সেটা হচ্ছে সিনট্যাক্স মানে বাক্যতত্ত্ব, এর বাংলা হচ্ছে রুলস অফ সেন্টেন্স বিল্ডিং। সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করে, এটাকে বলা হচ্ছে সিনট্যাক্স। কথা বুঝতেছেন? সেন্টেন্সের গঠন নিয়ে আলোচনা করে, এর নাম হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, গেল। এই সিনট্যাক্স অনুসারে ভার্বের পূর্বের জায়গাটা মনে রাখবেন সাবজেক্ট। অ্যাকর্ডিং টু সিনট্যাক্স ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্ট। কেমন? অ্যাকর্ডিং টু সিনট্যাক্স ভার্বের পূর্বের জায়গাটা হচ্ছে সাবজেক্ট। এবার বলেন, এই সাবজেক্টের পজিশনে শব্দ আছে কয়টা? একটা। এটাই পার্টস অফ স্পিচ তথা নাউন। আচ্ছা, 2 নম্বর যদি বলি, খেয়াল করে দেখেন, দা বয় ইজ ট্রু। 2 নাম্বার, ভালো করে খেয়াল করে দেখেন, যথারীতি এই ট্রুটা কিন্তু অ্যাডজেক্টিভ, ট্রু কিন্তু অ্যাডজেক্টিভ, ইজ হচ্ছে ভার্ব, ভার্বের পূর্বের জায়গাটা কিন্তু সাবজেক্ট। বাট দুঃখের বিষয় হলো, দেখেন আগে সাবজেক্টের পজিশনে একটা শব্দ থাকলেও এখন কিন্তু সাবজেক্টের পজিশনে একটা শব্দ নাই। এখন সাবজেক্টের পজিশনে শব্দ আছে কয়টা? 2টা। সুতরাং এটা ভাই আর শুধু নাউন নাই, এটা হয়ে গেছে ভাই নাউন ফ্রেজ। আবার বলতেছি ভাই, নাউন অথবা নাউন ফ্রেজ, গঠনটা আলাদা, ফাংশনটা সেম। এখানে এক শব্দ, এখানে নাউন এক শব্দ, এখানে একাধিক শব্দ। মনে রাখবেন, গঠন আলাদা, আবার বলতেছি ভাই ফাংশন সেম। দিস ইজ দ্য ফ্যাক্ট। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, গেল। এবার আসেন 3 নাম্বার বাক্যটাই হচ্ছে খেলা। হোয়াট হি সেড,
হোয়াট ইজ সেইড, ভালো করে খেয়াল করে দেখেন, ইজ, হোয়াট ইজ সেইড ইজ ট্রু। ওকে, হোয়াট হি সেইড ইজ ট্রু। এবার বলতে পারেন ভাই এই বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে, বলেন। Anyone can tell me how many finite verb this sentence? এ বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে বলতে পারেন ভাই? আমি সত্যজিৎ বিশ্বাস আমি নাউন ক্লজ বলতে বলি না, আমি বলছি যে তুমি আমার সত্যজিৎ বলো যে এ বাক্যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। তো যদি একটা ফাইনাইট ভার্ব থাকে তো সিম্পল সেন্টেন্স। আমি একটু আগে আপনাকে যেটা বললাম সেটা হচ্ছে নাউন ক্লজ। নাউন ক্লজ নিয়ে যেহেতু আলোচনা করব, নাউন ক্লজ, নাউন ক্লজ মানে কোন একটা সাবঅর্ডিনেট ক্লজ সেটা নাউনের মতো কাজ করবে। আর সাবঅর্ডিনেট ক্লজ মানেই কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে বলছিলাম প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ প্লাস সাবঅর্ডিনেট ক্লজ। যেহেতু এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তাহলে আপনি একটা ফাইনাইট ভার্ব কেমনে বলেন? বলেন, আপনাদের মানসিক সমস্যাটা কোথায় জানেন? আমি যদি বাক্য দিই আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, এটা আপনি বের করতে পারেন কয়টা ফাইনাইট ভার্ব। কিন্তু এইখানে আলটিমেটলি ইজ এর আগে সেইড কেন, এটা আপনি মানতেই চান না। এটা যে কি পরিমাণ মানসিক দ্বন্দ্ব আর ক্যাচাল, এটা বাংলাদেশের সারা জায়গায়, এটা তো ভাই কমপ্লেক্স সেন্টেন্স। আপনি মানেন আর না মানেন, এটা 100% কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু কমপ্লেক্স সেন্টেন্স ভাই, তাহলে ফাইনাইট ভার্ব মিনিমাম থাকতে হবে দুইটা। তাহলে এখানে ফাইনাইট ভার্ব আছে একটা সেইড আর একটা আছে ইজ। ভালো করে খেয়াল করে দেখেন ভাই। এখন মনে করেন বিষ্ণু বিয়ে শাদী করছে, বিষ্ণু সূত্রধর, সে বিয়ে করছে, তার বিয়েতে আমি গেছি, আমি দাঁড়িয়ে আছি, বিষ্ণু দাঁড়িয়ে আছে, এরপরে তার ওয়াইফ দাঁড়ায় আছে। তো তার ওয়াইফের সাথে কি আমার কোনো সম্পর্ক আছে? না। তা আপনি ভাই এগুলো বুঝবেন না। বাক্যের প্রয়োজনে দুইটা ভার পাশাপাশি বসছে, কারো সাথে কারো কোনো শত্রুতা নাই, কারো সাথে কারো কোনো বন্ধুত্ব নাই। ফারজানা শিরিন এখনো সে একটাতে পড়ে আছেন। এখানে দুইটা ফাইনাইট ভার্ব, এখানে দুইটা ফাইনাইট ভার্ব, কথা বোঝেন নাই? একটা সেইড, একটা সেইড। আরে ভাই হি সেইড, সে বলেছিল, হি সেইড সে বলেছিল। ভালো করে খেয়াল করে দেখেন, কথা বুঝতেছেন? আমি যদি বলি, খেয়াল করে দেখেন, এই কথাগুলো আপনারা অনেকবার শুনেছেন। আমি যদি বলি আই আস্কড, আমি যদি আপনাকে বলি দেখেন আই আস্কড, এটা V2 ভাই, আমি বলেছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম। আমি যদি বলি ভাই আই ওয়াজ আস্কড, মনে করেন রিমান্ডে নিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। খুব ভালো করে মনে রাখবেন বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি, এটা মনে রাখবেন অ্যাক্টিভ। আর বি ভার্বের পরে V3, এটা মনে রাখবেন প্যাসিভ। কেননা সকল টেন্সের সকল প্যাসিভের V3 এর আগে বি ভার্ব থাকে, হয় এম থাকে, অথবা ইজ থাকে, অথবা আর থাকে, অথবা ওয়াজ থাকে, অথবা ওয়ার থাকে, অথবা বিন থাকে, অথবা বিন থাকে, অথবা বি থাকে। সহজ কথা বোঝেন নাই? আমি যদি বলি আই আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হয়েছে। আই ওয়াজ আস্কড, আমি জিজ্ঞাসা করেছিলাম। আই ওয়াজ আস্কড, আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আই টোল্ড, আমি বলেছিলাম। আই ওয়াজ টোল্ড, আমাকে বলা হয়েছিল। আবার যদি বলি দেখেন আই ওয়াজ টেলিং, আমি বলছিলাম, তখন আমি বলতেছিলাম, আমার বলাটা অতীতে চলমান ছিল। এগুলো না বুঝে তো দৌড়াইলে হবে না রে ভাই, কথা বলেন নাই? আমি যদি বলি, খেয়াল করে দেখেন, আমি যদি বলি দেখেন আই অ্যারেস্টেড ইউ, আমি তোমাকে গ্রেফতার করেছিলাম, এখানে আইটা হচ্ছে পুলিশ। এবার যদি বলি দেখেন আই ওয়াজ অ্যারেস্টেড, আমি গ্রেফতার হয়েছিলাম, বাই ইউ, তোমার দ্বারা। এই যে দেখেন, এখানে আমি আর পুলিশ না, এখানে আমি আসামি। স্বামী কেন আসামি? কথা কি বুঝতেছেন? কেন আমি গ্রেফতার হয়েছিলাম, সেই ফ্যাক্টর গুলো বুঝতে হবে আপনাকে। এগুলো না বুঝলে সমস্যা ভাই। তাহলে যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে সেইড, হি সেইড, খেয়াল করে দেখেন, হি সেইড, সে যা বলেছিল, হি সেইড একটা ভার্ব। এটা সেইড তো V2 ভাই, এটা V2। এতক্ষণ বোঝানোর পরে বোঝেন নাই? হি সেইড, সে বলেছিল, হি ওয়াজ সেইড, তাকে বলা হয়েছিল। পার্থক্য না বুঝে প্রশ্ন করেন কেন ভাই? এটা তো V2, এটা অবশ্যই ফাইনাইট ভার্ব। এবার ফাইনাইট ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে সেইড আর একটা হচ্ছে আপনার ইজ। আপনার হৃদয় তো খোলে না রে ভাই। এখানেও দেখেন ইজ টু, এখানেও দেখেন ইজ টু,
এখানেও দেখেন ইজ টু। পার্থক্যটা কোথায় হচ্ছে? পার্থক্য কোথায় হচ্ছে? এখানে বসছে রহিম, এখানে বসছে দা বয়। এখানে রহিমও বসে নাই, দা বয় বসে নাই, বসছে হোয়াট হি সেইড। সে হোয়াট মানে কিনা, সে যা বলেছে। খেয়াল করে দেখেন, সে যা বলেছে, কথা বলছেন নাই? প্রথম ম্যাচে লিটন দাস যা করেছে তা বাংলাদেশের জন্য সুখকর নয়। বিশ্বব্যাংক বাংলাদেশের বিরুদ্ধে যা বলেছে তা মিথ্যা এবং বানোয়াট পদ্মা সেতুর ব্যাপারে। বলছেন নাই? আপনি তো বাক্য তৈরি করবেন, অনুবাদ করবেন না এই বাক্যগুলো। এই যে যা তা আসবে না, আপনি তো দৌড়াচ্ছেন ভাই না বুঝে। হোয়াট ইজ সেইড, এখানে ভার্ব আছে দুইটা, হোয়াট ইজ সেইড। সেইডের সাবজেক্ট হচ্ছে হি। এবার আলটিমেটলি একটা বাড়িতে দুটা মেয়ে আছে বিবাহযোগ্য, জামাই দিবেন কয়টা? একটা। এই কি বার্গার ভাগ করে খাবে? বুঝেন নাই? তাহলে দুটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট লাগবে কয়টা? ফাইনাইট ভার্ব দুইটা, তাহলে সাবজেক্ট লাগবে কয়টা বলেন নাকি? ফাইনাইট ভার্ব যদি দুইটা হয় তাহলে সাবজেক্ট লাগবে দুইটা, ইয়েস কিনা? তাহলে এই সেইডের সাবজেক্ট হচ্ছে হি, তাহলে ইজের সাবজেক্ট কে বলেন তো? হি ইজ ট্রু, সে সত্য, না সে যা বলেছে তা সত্য? বলেন। কোনটা সত্য বলেন? সে যা বলেছে তা সত্য না সে সে সত্য, কোনটা? নাইন টেনে আপনাদের বিভিন্ন কোচিং এ ক্লাস করার সময় আপনারা মুখস্থ করছেন। কি মুখস্থ করছেন? নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়। নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায়, এমসিকিউ এর কারণে মুখস্থ করছেন। কিন্তু আপনি তো এটা দিয়ে নাউন ক্লজ দিয়ে বাক্য তৈরি করা যায়। তা আপনি তো ভাই আলটিমেটলি নিজের পঙ্গু করে নিয়ে আসছেন। আমাদের সবকিছু উল্টা। দেখবেন আপনি বাসগুলোতে দেখবেন বিভিন্ন মানে বিজ্ঞাপন দেয়, হারবাল মারবাল এই সেই, টাক মাথায় চুল। টাক মাথায় চুলের গল্প কি জানেন? লোকটা আসলে মাথায় চুল আছে, ওরে বানায় টাক, ওরে আগে দেখায় টাক পরে দেখায় চুল, কিন্তু আসলে ওর মাথায় চুল আছে। বাস্তবতা। আপনাদের সমস্যা ভাই এখানে, আপনারা উল্টা দিকে যান, চিংড়ির মতো লাভ দেন সামনে, ভাবেন মানে লাভ দেন সামনে, ভাবেন সামনে গেছি কিন্তু যান তো পেছনে। বলছেন নাই? তাহলে সে যা বলেছে সে না, সে যা বলেছে পুরোটাই সত্য, এটাই হচ্ছে সাবজেক্ট। আর এইটাই এই সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা সাবজেক্ট হিসেবে নাউন ক্লজ। কেননা সাবজেক্টের পজিশনে অ্যাডজেক্টিভও বসে না, সাবজেক্টের পজিশনে অ্যাডভার্বও বসে না। সাবজেক্টের পজিশনে বসতে পারে নাউন অথবা প্রোনাউন। তাহলে এই সাবঅর্ডিনেট ক্লজটা এখানে ফাংশন অ্যাজ নাউন ক্লজ। ইয়েস, বাক্য তৈরি করেন না। হোয়াট দ্য প্রাইম মিনিস্টার সেড ইজ ট্রু, প্রাইম মিনিস্টার যা বলেছিল তা সত্য। বাক্য তৈরি করেন না রে ভাই। আরো খেলা, সামনে আরো খেলা বাকি আছে, সামনে আরো খেলা বাকি আছে, বুঝলেন না? সামনে আরো খেলা বাকি আছে। আপনি বলেন না, বাক্য তৈরি করেন না। হোয়াট ওয়ার্ল্ড ব্যাংক সেড এগেইনস্ট বাংলাদেশ, বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বব্যাংক যা বলেছিল তা ছিল ফলস অ্যান্ড ফেব্রিকেটেড। পদ্মা সেতু শুরু হতে আলটিমেটলি ফলস অ্যান্ড ফেব্রিকেটেড, মিথ্যা এবং বানোয়াট। বাক্য তৈরি করেন না। হোয়াট মাই গার্লফ্রেন্ড alleged against me, আমার গার্লফ্রেন্ড আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছিল was completely wrong, বলেন না। বাক্য তৈরি করেন না। আবু সুফিয়ান সিদ্দিক ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান না তো বসে আছেন কেন? চলে যাচ্ছেন কেন? বলেন। আমার কথা কি বুঝেছেন ভাই? দিস ইজ দ্য ফ্যাক্ট, দিস ইজ দ্য ইস্যু। এগুলো হচ্ছে বাস্তবতা। না বুঝলে আসলে কিছু করার নাই। থ্যাংক ইউ। আলটিমেটলি আবু সুফিয়ান সিদ্দিক আলটিমেটলি হচ্ছে, আপনি এটা লিখতে পারেন আলটিমেটলি হোয়াট দ্য হাই কোর্ট, কথা কি বুঝতেছেন কিনা, গিভ দ্য ভার্ডিক্ট বা গেভ দ্য ভার্ডিক্ট অ্যাবাউট কোটা ইজ নট বেনিফিশিয়াল টু কমন স্টুডেন্ট। সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এটা বেনিফিশিয়াল নয়। আপনার কিন্তু ভার্ব নাই, আপনি সাবঅর্ডিনেট ক্লজ বানাইতে গেছেন কিন্তু কোনো ভার্ব দেন নাই। আপনি এটা বলতে পারেন হাইকোর্ট যে রায় দিয়েছে
তা এই যে যা তা থাকলে আপনাকে নাউন ক্লজ দিয়ে বাক্য তৈরি করতে হবে। আমি আপনাকে দেখাবো, টেনশন নিয়েন না। সাইদ হাসান, জিশান, কথা বুঝাইতে পারছি? দিস ইজ দ্য ফ্যাক্ট। আপনি হোয়াটকে হচ্ছে আলটিমেটলি হোয়াটকে ইয়া করতে পারেন, মানে সাবজেক্ট বানাতে পারেন, হোয়াট সাবজেক্ট হতে পারে। আমি যদি বলি হোয়াট ওয়াজ ব্রডকাস্টেড মানে ব্রডকাস্ট এগেইনস্ট মি বা মাই ফ্যামিলি, এগেইনস্ট মাই ফ্যামিলি, আপনি বলতে পারেন যে হোয়াট ওয়াজ ব্রডকাস্ট এগেইনস্ট বেনজির আহমেদ, বেনজিরের বিরুদ্ধে যেগুলো ব্রডকাস্ট হচ্ছে, ওয়াজ রং। কথা কি বুঝতেছেন কিনা? কে আলটিমেটলি মার খেতে যাবে? আবু সুফিয়ান, আবারও বলতেছি, আপনার হাইকোর্ট ভার্ডিক্টটা হচ্ছে আলটিমেটলি ভার্ডিক্টটা কি হচ্ছে? ভার্ডিক্ট মানে রায়। আপনাকে বারবার বলতেছি ওখানে কোনো ভার্ব নাই। ভার্ডিক্ট মানে হচ্ছে রায়। হোয়াট দ্য হাইকোর্ট গেভ দ্য ভার্ডিক্ট অ্যাবাউট কোঠা, ওখানে বারবার বলতেছি ভার্ব নাই, ওই একই পেশাল কমেন্ট করতেছেন আপনি ভাই। ইয়েস, সে যা করেছিল, হোয়াট ম্যানার সে শোড, যে ম্যানার সে দেখিয়েছিল, was completely wrong to this formal situation, মানে informal situation like this, এই মতো এরকম ফর্মাল সিচুয়েশনে সে যে ম্যানার দেখিয়েছিল তা রং। কথা কি বুঝছেন কিনা? এবার বুঝাইতে পারছি? কথা ক্লিয়ার? আচ্ছা, দিস ইজ দ্য ফ্যাক্ট। তাহলে আলটিমেটলি আপনাকে বাক্য তৈরি করা শিখতে হবে। শুধু তাই না, আসেন, খেলা তো শেষ হয়নি। আপনি দেখেন এরকম কত শত শত বাক্য হইতে পারে, আপনি একটু দেখবেন। আসেন আপনাকে দেখাই আমি এরকম ভাবে কত শত বাক্য হতে পারে। একটু সময় দেন, সবই সাদায় রাখছি আপনাদের জন্য। এভরিথিং ইজ ডেকোরেটেড। এই যে দেখেন আলটিমেটলি, আসেন দেখেন, এই যে দেখেন কি বলছে, খেয়াল করেন। এতে দেখেন আলটিমেটলি খেয়াল করে দেখেন কি বলছে। দেখেন 8 নাম্বার কি বলছে, দেখেন 8 নাম্বার। হোয়াট এভার মানে অনির্দিষ্ট কোনো কিছু বোঝাইতে হোয়াট এভার সে যা ইনকাম করে, হোয়াট এভার হি আর্নস, সে যা ইনকাম করে, হোয়াট এভার হি আর্নস। এবার দেখেন এখানে ভার্ব আছে দুটো, একটা হচ্ছে আর্নস আর একটা হচ্ছে স্পেন্ড। ল্যাভিশলি হচ্ছে আপনার অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন, হি আর্নসের সাবজেক্ট হচ্ছে হি, হোয়াট এভার একটা লিঙ্কার, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে হোয়াট এভার হি আর্নস ইজ স্পেন্ট, তা ব্যয় করে। এটা কিন্তু আছে প্যাসিভে। অ্যাক্টিভ প্যাসিভ কেমনে হয় আমি আপনাকে দেখাবো। তা ব্যয় করে, কিভাবে ব্যয় করে? অমিতব্যয়ী হিসাবে, বেহিসাবি ভাবে। খেয়াল করে দেখেন, হাজার বাক্য আছে, হাজার বাক্য আছে। শুধু যে হোয়াট দিয়ে তা না, হোয়াট এভার আছে। দেখেন হোয়াই দিয়ে আছে, হোয়াই দিয়ে। দেখেন 6 নাম্বারটা আছে হোয়েন দিয়ে। খেয়াল করেন, আপনি তো মনে করেন হোয়েন থাকলে খালি অ্যাডভার্ব ক্লজ। না রে ভাই, when he will return, সে কখন আসবে, in uncertain। তাহলে is uncertain। আপনি আমারে বলেন যে সে আনসার্টেন না সে যখন আসবে এটা আনসার্টেন, কোনটা? আমি যদি বলি, খেয়াল করে দেখেন, when the class will be taken, take part মানে অংশ নেওয়া, taken place মানে অনুষ্ঠিত হওয়া। when the class will be taken place is uncertain, অনিশ্চিত। ভালো করে খেয়াল করে দেখেন, বাক্য বানান না কেন? ইয়েস, আবু সুফিয়ান, হোয়াট আবু সুফিয়ান ডিড না, লিখেন হোয়াট আবু সুফিয়ান ট্রাইড, লিখেন এভাবে, আবু সুফিয়ান হোয়াট আবু সুফিয়ান ট্রাইড, চেষ্টা করেছিল, টু রাইট, লেখার চেষ্টা করেছিল, ওয়াজ রং ডিউ টু দা অ্যাবসেন্স অফ মেন ভার্ব। আবু সুফিয়ান যা লেখার চেষ্টা করেছিল তা যখন আসবে তখন আনসার্টেন। ভালো করে খেয়াল করে দেখেন, হু, এই যে দেখেন আপনাদের ফোনে ফোন দেয় না, হু টেলিফোন মি, আপনি খেয়াল করেন, খালি হোয়াট এর মধ্যে থাকেন না, হু টেলিফোন মি, এটা আমি আপনাকে শীটটা দিয়ে দিব। হু টেলিফোন মি,
হু টেলিফোন মি, কে ফোন করছিল? ইজ স্টিল, এখনো আলটিমেটলি। তাহলে হু ইজ স্টিল এ মাস্টারি না, আমাকে যেই ফোন দিছিল এই ফোন দেওয়ার টোটাল ব্যাপারটা আমার কাছে এখনো রহস্য আবৃত বা রহস্যে ঘেরা। ভালো করে খেয়াল করে দেখেন, আমাকে ফোন দেওয়ার ব্যাপারটা এখনো রহস্য আবৃত বা রহস্যে ঘেরা। বুঝাইতে পারছি? আমি আপনাকে বোঝাতে চাচ্ছি আলটিমেটলি খালি যে হোয়াট দিয়ে হবে তা না। হোয়াট দিয়ে হতে পারে, হোয়েন দিয়ে হতে পারে, হোয়াই দিয়ে হতে পারে। এই যে হোয়াই হি, হোয়াই লেফট দ্য প্লেস ইজ এ মাস্টারি, ইজ এন আনসার্টেন। হোয়াই মনে করেন, হোয়াই হি ডু দিস টাইপস অফ বিহেভিয়ার উইথ মি ইজ স্টিল আ মাস্টারি। সে আমার সাথে এই ধরনের আচরণ যে কি কারণে করছে এটা এখনো একটা রহস্য। কথা কি বুঝছেন কিনা? হোয়াই শাকিল স্যার পোস্টপন টুডেস ক্লাস? হোয়াই শাকিল স্যার, হোয়াই শাকিল স্যার পোস্টপন মানে পোস্টপন করেছিল ইজ স্টিল এ মাস্টারি। এখানে এখন আমি ধরেন ক্লাসেও আসি নাই, কোনো ধরনের আপনাকে আপডেটও দিই নাই, আপনাকে জানাইও নাই, কিছুই করি নাই। এর পরবর্তীতে ক্লাস অফ, আপনি জানেন না স্যার কেন ক্লাস অফ করছে? ফারজানা হক, আমি কি বুঝাইতে পারছি আপু? ক্লিয়ার কিনা বলেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি স্যার ক্লাসে ব্যস্ত আছে, বলেন। এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেন। না না, আমি শাকিল স্যার বলছি, আমি শাকিল স্যার বলছি, আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেন। আমি ক্লাসে আছি। আমি কি এখনো বুঝাইতে পারি নাই? বলেন, এখনো বুঝাইতে পারি নাই? তাহলে এগুলো আমি আপনাকে দিয়ে দিব, আপনি নিয়ে নিন ভাই। এগুলো আপনাকে দিয়ে দিব, আপনি নিয়ে নিন, সমস্যা নেই। হ্যাঁ, দেখেন হাউ দিয়ে আছে, হাউ দিয়ে আছে, দেখেন হাউ। হুইস হি প্রিফার্স, হুইস হি প্রিফার্স, সে যা পছন্দ করে বা যেটি পছন্দ করে। হুইস মানে মনে রাখবেন টু, হুইস মানে মনে রাখবেন টু। সবই কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু দেখেন একটাও, এই যে দেখেন সাবঅর্ডিনেট ক্লজ বাক্যের শুরুতে আছে সাবঅর্ডিনেট ক্লজ, কিন্তু সাবজেক্টের আগে দেখেন আলটিমেটলি কিন্তু অক্সিলারি ভার্ব নাই। এটাই যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হতো তাহলে হয়তো হুইস, মনে করেন হুইস ডাজ হি প্রিফার, এটাই কিন্তু হয়তো ভাই ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজের, ইন্টারগেটিভ সেন্টেন্স আর সাবঅর্ডিনেট ক্লজের যদি পার্থক্য না বোঝেন, আবার দ্যাট আনতেছেন কেন? নাসরিন, দ্যাট আনার দরকার কি? হোয়াই রাসেল লেফট দ্য প্লেস ইজ আনক্লিয়ার টু মি, আবার দ্যাট আনার দরকার কি? না বুঝলে তো সমস্যা। বাটাম দিলে মাথা খোলে, লুতুপুতু করলে মাথা খোলে না, বুঝছেন? ক্লাস করা বাদ দিয়ে চলে যাচ্ছেন। আমি গরমে মরে যাচ্ছি, এসি নাই, আবদ্ধ ঘর, এটা একটা কমপ্লিটলি আবদ্ধ ঘর। বোর্ডের যে তাপ, মাথার উপর আছে হচ্ছে 200 ওয়াটের 4টা বাল্ব, ইন্ডিয়ান পাশা লাইটিং, ছোট্ট একটা ফ্যান চলতেছে পাশে। আপনি ক্লাস থেকে চলে যাচ্ছেন, আপনার পরিবর্তন হয়? আপনি দ্রুত হতাশ হয়ে যান, ডায়রিয়ার মতো আপনি দ্রুত হতাশ হন। কিন্তু ডায়রিয়ার মতো হতাশা আসলেও আবার এটা মনে করেন সকালের ওই যে শক্ত পায়খানা মতো, মানে দেখবেন সময় লাগে, হতাশা দিতে চায় না। আপনার হতাশা দ্রুত আসে, কারণ আপনি চেষ্টা করেন না। এই দেখেন হাউ দিয়ে আছে, হাউ হি কুড অ্যাসিস্ট হিজ ফ্রেন্ড ওয়াজ হিজ চিফ কনসার্ন। সে যেভাবে তার বন্ধুকে সাহায্য করবে বা করেছিল, করতো। কথা কি বুঝতেছেন কিনা? ভালো করে খেয়াল করে দেখেন। আসেন এবার আমি আপনাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই, আসেন অবজেক্ট স্থলে। আচ্ছা, অবজেক্ট এর স্থলে বাক্য লেখা শিখতে হবে রে ভাই। অবজেক্ট এর স্থলে, আচ্ছা, এই অবজেক্ট এর স্থলে না, এর ভিতরে একটা ক্লু আছে। ওরে জাহিদ, এসি আছে রে পাগলা, এসি আছে, বিদ্যুৎ নাই, ট্রান্সমিটার পুড়ে গেছে, একদম ডেকোরেটেড, ডাবল ব্যাটারির আইপিএস, এসি, এভরিথিং আছে।
বোকা, কিন্তু বিদ্যুৎ নাই, আইপিএস দিয়ে চলতেছে শোনা। হ্যাঁ নাসরিন, এবার ঠিক আছে আপু। অবজেক্ট স্থলে একটা সহজ প্রশ্ন করি আপনাদের, অবজেক্ট কার বলেন তো? না আপনি এতটুকু বলেন, আল্লাহর কসম লাগে আপনি যখন বিসিএস এর প্রিপারেশন নিছেন, আপনি যদি কোনো কোচিং করেন, ওই টিচার আপনাকে পড়াইছে ইট দ্বারা রিপ্লেস করলে নাউন ক্লজ, গ্যারান্টি। ভাই আমি আমার বেসিক কোর্সে এইভাবেই শেখাই, ক্লজ বেসিক কোর্সে এইভাবেই শেখাই। সব নাউন ক্লজ ইট দ্বারা রিপ্লেস করা যায় না। অবজেক্ট কার? অবজেক্টের মালিক কে বলতে পারেন? এনিওয়ান? মাশাআল্লাহ। ভার্ব না, ভার্ব না, বলেন ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। ভালো করে খেয়াল করে দেখেন, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। কথা বুঝাইতে পারছি? ইনট্রানজিটিভ ভার্বের কি থাকে না রে ভাই? অবজেক্ট থাকে না। আপনি ভালো করে জানেন কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ওকে, এবার বাস্তবতা আপনি মানবেন কিনা আমি জানি না। গো অথবা কাম অথবা লাভ, গো কাম লাভ, এরা হচ্ছে আলটিমেটলি আপনার ইনট্রানজিটিভ ভার্ব জন্মগতভাবে। আই গো, কি যায় কাকে যায়, হবে না। এই গো ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর বের করতে পারবেন না। একটা কৃপণ লোকের কাছ থেকে যেমন 10 টাকা বের করতে পারবেন না, গো ভার্বের কাছ থেকে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করতে পারবেন না। কাম আসা, যদি বলি কাম বাই পাওয়া, সেটা ভিন্ন কথা, কারণ ইনট্রানজিটিভ ভার্বের সাথে প্রিপজিশন দিয়ে ট্রানজিটিভ হয়, কিন্তু শুধু কাম ইনট্রানজিটিভ ভার্ব। আমার কথা কি বুঝতেছেন কিনা? আমি আপনাকে বোঝাতে যে চেষ্টা করতেছি সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ বসে, ট্রানজিটিভ ভার্বের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ বসে, এটাকে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বলা যাবে। কিন্তু ভাই ইনট্রানজিটিভ ভার্বের পরে যদি সাবঅর্ডিনেট ক্লজ বসে, ইনট্রানজিটিভ ভার্বের পরে সাবঅর্ডিনেট ক্লজ বসে, এটা কি অবজেক্ট হিসাবে আর যাই হোক নাউন ক্লজ বলা যাবে? ভাই বলেন তো, বলা যাবে? কোনদিন বলা যাবে? কারণ ইনট্রানজিটিভ ভার্বের তো ভাই অবজেক্ট থাকে না। ভালো করে বোঝেন, ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না রে ভাই। ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, সিম্পল হিসাব। আমার কথা কি বুঝতেছেন? বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে, এটাকে অবশ্যই অবজেক্ট বলা যাবে না। অন্য কোনো ক্লজ বলতে পারি, কিন্তু ইনট্রানজিটিভ ভার্বের পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে, তাকে আপনি অবজেক্ট বলবেন, নাউন ক্লজ না রে ভাই। তাহলে আলটিমেটলি অবজেক্ট হিসাবে নাউন ক্লজ হতে হলে যে ভার্বটা থাকবে তাকে হতে হবে ট্রানজিটিভ ভার্ব। কথা কন না কেন? ট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব অবজেক্ট থাকে না। বিবাহিত লোকের বউ থাকে, অবিবাহিত লোকের বউ থাকে না। অবিবাহিত হওয়ার জন্য গার্লফ্রেন্ড থাকা সত্য নয়। আমার কথা কি বুঝতেছেন? ভালো করে খেয়াল করে দেখেন, অসম্ভব। আলটিমেটলি কি হতে পারে সেটা আমরা দেখব। এবার আপনি ভালো করে খেয়াল করে দেখেন ভাই, আই নো, আমি যদি বলি খেয়াল করে দেখেন, আই নো রহিম, ভার্বকে প্রশ্ন করেন আমি কাকে চিনি, কাকে অবজেক্ট, রহিমকে চিনি, নাউন, এটা এক শব্দ, এটা ট্রানজিটিভ ভার্ব। আমি যদি বলি আই নো দা বয়, আমি কাকে চিনি, বালককে চিনি, অবজেক্ট, এটা নাউন ফ্রেজ। কিন্তু যদি বলি ভাই আই নো, আমি জানি, হোয়ার হি লিভস, ভালো করে খেয়াল করে দেখেন, সে যেখানে বাস করে সেটা আমি জানি। কথা কি বুঝতেছেন কিনা? সে যেখানে বাস করে সেটা আমি কি জানি। ভালো করে খেয়াল করে দেখেন, তাহলে এই যে দেখেন আলটিমেটলি নো ট্রানজিটিভ ভার্ব, এর পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ বসে আছে। তাহলে আলটিমেটলি এই ভার্বকে প্রশ্ন করে দেখেন, আমি জানি, কি জানি, সে যেখানে বাস করে,
এইটাই হচ্ছে আলটিমেটলি আপনি মানেন আর না মানেন, এইটাই হচ্ছে অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। কিন্তু এই বাক্যটাই যদি পাল্টে দেই, আই গো হোয়ার হি লিভস, এবার পার্থক্যটা বোঝেন। এখানে আছে নো, এখানে আছে গো। ব্যাপারটা কি গল্পটা সেম হবে রে ভাই? গল্প কি সেম হবে বলেন? না রে ভাই, গল্প সেম হবে না, গল্প পাল্টে গেছে। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায়, সেই ভীষণ শীতল ভেজা চোখ। আপনি যদি বলেন আই নো, আমি জানি, আই নো হোয়াট হোয়াট হি মিনস, সে কি মনে মনে ভাবে, সে কি মনে করে আমি জানি। আপনি জানেন না আপনার আত্মীয় স্বজন আপনাকে কেমন করে ভাবে? তাহলে আই গো, এই গো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করা সম্ভব না। কিন্তু প্রশ্ন করেন আমি কোথায় যাব বা কোথায় যায়, সে যেখানে বাস করে, এটা হচ্ছে আলটিমেটলি অ্যাডভার্ব ক্লজ। পার্থক্যটা বুঝতে হবে রে ভাই। ভার্বের পরেই কিন্তু অবজেক্ট বসে, কিন্তু ভার্বের পরে থাকা, ভার্বের পরে অবজেক্ট বসে। অবজেক্ট বসে কোথায়? ভার্বের পরে। কিন্তু ভার্বের পরে একটা সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, তাকে সবসময় নাউন ক্লজ বলা যাবে না। নাউন ক্লজ বলতে হলে ওই ভার্বটাকে হতে হবে ট্রানজিটিভ ভার্ব। কথা কি বুঝতেছেন কিনা? আই নো হোয়াট হি ডাজ, এম এ মনির, আই নো, আমি জানি সে যা করে, সে যা করে। আই নো, আমি জানি, হোয়াট হি ডাজ, সে যা করে তা আমি জানি। হোয়াট মানে এখানে যা। কথা কি বুঝতেছেন? আসেন এখানে আরো কিছু খেলা দেখে আপনাকে। খেলাটা কি দেখেন, এই যে আপনি বললেন না হি সেইড আই উইল গো, হি সেইড আই উইল গো, এটাকে ন্যারেশন করলে কি হয়? হি সেইড দ্যাট হি উড গো। এটা ভালো করে খেয়াল করে দেখেন। এবার দেখেন আলটিমেটলি এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ। সেইড হচ্ছে ভার্ব, সে বলেছিল, কি বলেছিল? সে যেত। এটাও কিন্তু অবজেক্ট, নাউন ক্লজ। মানেন আর না মানেন, ন্যারেশন চেঞ্জ করার পরে রিপোর্টেড স্পিচ যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, ন্যারেশন চেঞ্জ করার পরে রিপোর্টেড স্পিচ যেটা সাবঅর্ডিনেট ক্লজ হবে, ওটা অবশ্যই অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। ন্যারেশনের প্রত্যেকটা রিপোর্টেড স্পিচ সাবঅর্ডিনেট ক্লজ, অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। কথা কি বুঝতেছেন আবু সুফিয়ান? ন্যারেশনের ভালো করে খেয়াল করে দেখেন, ন্যারেশনের ভালো করে খেয়াল করে দেখেন। ন্যারেশনের যে সাবঅর্ডিনেট ক্লজটা বের হবে, এটা সব সময় অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। মাশাআল্লাহ। আসেন খেলা এখনো শেষ হয়নি, আরেকটা খেলা দেখাই। হ্যাঁ, আরেকটা খেলা দেখাই, সেটা হচ্ছে দেখেন আই নো হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস, তাই না? এই যে আই নো হোয়ার হি লিভস, এটা অবজেক্ট না? এটার মান ধরেন ইট, ওই যে স্যাররা আপনাকে শিখাইছে ইট দ্বারা রিপ্লেস করা যায়। হ্যাঁ, এটার মান ধরেন হচ্ছে ইট। আচ্ছা ধরেন, থ্যাংক ইউ। আপনি দেখেন না ভাই, ন্যারেশন চেঞ্জ করার পরে যা হবে সাবঅর্ডিনেট ক্লজ, সেটা অবজেক্ট হিসেবে নাউন ক্লজ। সে হোয়ার দিয়ে আসুক, হোয়েন দিয়ে আসুক, হাউ দিয়ে আসুক, যা দিয়ে আসুক। কারণ আপনি জানেন ইন্টারগেটিভ সেন্টেন্স হোয়েন দিয়ে হয়, হাউ দিয়ে হয়, হোয়ার দিয়ে হয়, সব দিয়ে হয়। তাহলে নাউন ক্লজও এগুলো দিয়ে হবে। আমার কথা বুঝতেছেন? তাহলে আলটিমেটলি আমি এই বাক্যটা ধরলাম আই নো ইট, আই নো ইট। আচ্ছা, এটা প্যাসিভ করি, এটা অবজেক্ট। আচ্ছা ভালো কথা, তাহলে ইট হবে ইট, এরপরে ইটের পরে হবে ইজ, এরপরে হবে নোন। ইট ইজ নোন টু মি, তাই না?
ইট ইজ নোন টু মি, তাই তো? আচ্ছা, এবার আমরা ইটের মান কি ধরছিলাম? ইটের মান ধরছিলাম কিন্তু এটা। এবার আপনি ইটের মানটা বসাই দেন। হোয়ার হি লিভস ইজ নোন টু মি। লিভস এর সাবজেক্ট হি, আর এই পুরোটা হচ্ছে এই ইজ নোন এর সাবজেক্ট। এই সাবজেক্ট হিসাবে এই পুরোটাই নাউন ক্লজ। অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভে হয় সাবজেক্ট। সিম্পল। দেখেন মেলে কিনা, বুঝতেছেন ভাই? আপনি যে দুটা ভার পাশাপাশি থাকলে বারবার আপনি ঝামেলা করেন, বুঝতেছেন ভাই? এই ঝামেলার কিছু না। কথা কি বুঝতেছেন? এটা বুঝলেন? এটা বুঝলেন? আচ্ছা, যদি এটা বুঝে থাকেন, তাহলে এটা প্যাসিভে গেলে এমন, অ্যাক্টিভে গেলে এটা হবে, তাই না? এই যে অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, ইজ নোন হয়ে যাবে নো, তাই না? আচ্ছা, যদি এটা বুঝেন তাহলে এটা প্যাসিভ করেন তো। আই নো, আমি জানি হোয়াট হিজ নেম ইজ। আমি জানি হোয়াট ইজ নেম ইজ, এটা প্যাসিভ করেন তো ভাই। অ্যাডভার্ব ক্লজ কোত্থেকে আসলো সিরাজুল? মাথা মোটা নাকি? এখানে অ্যাডভার্ব ক্লজ কোথায় পেলেন? এখানে একটা অ্যাডভার্ব ক্লজ নাই। আই নো হোয়ার, হাউ, হোয়ার হইলো নাসরিনে বাক্য হইলো। হোয়ার হিজ হাউস সিচুয়েটেড ইজ সিচুয়েটেড, এটা লিখেন। আই নো হোয়ার হিজ হাউস ইজ সিচুয়েটেড। নাসরিন, আপনি ভার্ব ছেড়ে দিচ্ছেন কেন? ভার্ব ছাড়লে বাক্য হয়? কমপ্লেক্স সেন্টেন্স লিখবেন কিন্তু একটা ভাব দিয়ে রাখছেন, ও কমপ্লেক্স হলো মানে বাচ্চার বাবা হবেন, বিয়ে করবেন না, হইলো? কেমন চিন্তা ভাবনা না? আবু সুফিয়ান, যত তাড়াহুড়া করবা তত মাস খাবা। মোহাম্মদ জিয়াউদ্দিন, মাথা আসলে মোটা। যত তাড়াহুড়া করবা তত মাস খাবা। এটা পুরোটাই অবজেক্ট, এটার মান ইট ধরেন, আল্লাহ আযান দিছে, মাফ করো। তাহলে ইট ইজ নোন টু মি। এত সহজ, অ্যাক্টিভ আর প্যাসিভ এত সহজ। ইট ইজ নোন টু মি। তাহলে আবার ইটের মান বসান। ইটের মান হচ্ছে হোয়াট হিজ নেম ইজ। এটা হয়ে গেল এখন সাবজেক্ট। এরাই হচ্ছে নাউন ক্লজ, এরা প্রিন্সিপাল ক্লজ। ইদের সাবজেক্ট হচ্ছে হিজ নেম, আর এই ইদের সাবজেক্ট হচ্ছে পুরোটা। না জেনে দৌড়াচ্ছেন কেন? দুটো ইজ গেলে আপনার ভান্ডার থেকে যাবে। দুটো ইজ গেলে কি আপনার ভান্ডার থেকে যাচ্ছে? বলেন, দুটো ইজ গেলে কি আপনার ভান্ডার থেকে যাচ্ছে? আপনি একটা ইজ দিচ্ছেন কেন? তাহলে তো এটা সিম্পল সেন্টেন্স হয়ে গেছে। মনির, কথা বোঝেন নাই? এটা হচ্ছে দেখেন ন্যাশনাল মর্নিং ডে, জাতীয় শোক দিবস। আরে দুটা ইজ পাশাপাশি বসলে আপনার সমস্যা কোথায়? আমি বসাচ্ছি না নিয়ম বসাচ্ছে? দুটা ইজ পাশাপাশি, দুটা ইজের সাথে সম্পর্ক আছে। আমি আপনি একই জায়গায় ট্রেনে বাড়ি যাচ্ছি, আমি দাঁড়ায় আছি, আমার বউ এরপরে আপনার বউ এরপরে আপনি। তা দুটা মেয়ে মাঝখানে দাঁড়ায় আছে, দুটা বউ আমার না দুটা বউ আপনার?
একটা আমার একটা আপনার, আপনার মানসিকতা এত সংকীর্ণ কেন? দুটা ইজ বসতেছে, এটা গ্রামারের প্রয়োজনে। একটা ইজ তুলে দিল তো সিম্পল বাক্য, বাক্যটা সিম্পল। আপনাকে কখনো বলা হয়েছে যে কমপ্লেক্স সেন্টেন্স প্যাসিভ করলে সিম্পল হবে? একটা ইজ হিজ নেমের, আর একটা ইজ পুরোটার। আরে গাধা, কখনো প্যাসিভে খালি নোন হয়, ভিত্রি হয় না, ইজ নোন। এই যে দেখেন, মনে করেন এই পর্যন্ত বাক্য, এই পর্যন্ত শেষ বাক্য, ধরেন এই পর্যন্ত শেষ, এ পর্যন্ত বাক্যটা পড়েন তো, এ পর্যন্ত বাক্যটা পড়েন তো। বাঁশ দিলে বুঝতে পারবেন, বাঁশ দিলে, লুতুপুতু করলে বুঝবেন না, জানি। মনির বুঝবেন তো অবশ্যই বুঝবেন, তবে সেটা বাঁশ দিলে, লুতুপুতু করলে বুঝবেন না। এই পুরো বাক্যটা পড়েন, এবার বলেন, এবার পুরো বাক্যটা পড়ে বলবেন এই যে ওয়াজ এর সাবজেক্ট কে? এই যে ওয়াজ ডান বাই ফেলো বাংলাদেশি, ফেলো বাংলাদেশি, তার বাংলাদেশি সতীর্থ দ্বারা। এই ওয়াজ ডানের সাবজেক্ট কে বলেন? আরে বাবা, নোন লিখছে, ওটা ভুলে, ওটা তো নোন হবে, আপনিও জানেন। আপনি মূল ব্যাপারটা বুঝছেন কিনা বলেন। মূল ব্যাপারটা মাথায় ঢুকছে কিনা ওটা বলেন। হ্যাঁ, ব্রুটালিটি সাবজেক্ট। বাক্যটা এখান থেকে শুরু, হোয়াট থেকে শুরু, এটা আলাদা বাক্য, এটা আলাদা বাক্য, এটা আলাদা বাক্য। ব্রুটালিটি থেকে এটা আলাদা বাক্য, এই হোয়াট থেকে আবার আলাদা বাক্য। ব্রুটালিটি সাবজেক্ট না। বাক্য পুরোটাই হোয়াট পাকিস্তানি ডিড নট ডু অর wouldn't dare to do। পাকিস্তানিরা যা করে নাই বা যা করার সাহস করে নাই, ওয়াজ ডান, সেই কাজ করেছিল বাই ফেলো বাংলাদেশি, বঙ্গবন্ধুর সতীর্থরা সেই কাজ করেছিল। উনার সতীর্থ, ফেলো মানে সতীর্থ। হোয়াট যা। এখন আমি যদি এই বাক্যটা, এবার আসেন এই বাক্যটা নিয়ে কাজ করি, দেখেন এই বাক্যটা নিয়ে যদি আমি কাজ করি যে হোয়াট পাকিস্তানি ডিডন্ট ডু, যা পাকিস্তানিরা করে নাই, ওয়াজ ডান বাই ফেলো বাংলাদেশ। ফেলো বাংলাদেশি, ফেলো বাংলাদেশি, এই তো বাক্য, তাই না? এবার এটা অ্যাক্টিভ করলে কি হয় দেখেন, এটা অ্যাক্টিভ করলে কি হয় দেখেন, অ্যাক্টিভ করলে হয় যে ফেলো বাংলাদেশি, বঙ্গবন্ধুর যে সতীর্থ, ফেলো বাংলাদেশি ছিলেন যারা, হ্যাঁ বাংলাদেশিস, তাহলে ফেলো বাংলাদেশিস ডিড হোয়াট যা পাকিস্তানি ডিডন্ট ডু। এটা দেখেন, পাকিস্তানি ডিডন্ট ডু। এত গভীরে চিন্তা করতে হলে আপনাকে ভাবতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, ফেলো বাংলাদেশি ডিড, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে অবজেক্ট, এটা নাউন ক্লজ। হোয়াট মানে যা, ফেলো বাংলাদেশি ডিড, বাংলাদেশের সতীর্থরা, বঙ্গবন্ধুর সতীর্থরা ডিড করেছিল, হোয়াট যা পাকিস্তানি ডিডন্ট ডু, যা পাকিস্তানিরা করে নাই। কথা কি বুঝছেন কিনা? পাকিস্তানিরা যা করে নাই, গভীর আলোচনা।
এইটাই প্যাসিভ করে এটা ডেইলি স্টার লিখছে, এটা অবজেক্ট, এটার মান ইট ধরেন। তাহলে আমি যদি বলি ইট, তাহলে ইট ওয়াজ ডান, ইট ওয়াজ ডান বাই ফেলো, ফেলো বাংলাদেশি। এবার ইটের মান বসান, ইটের মান হচ্ছে হোয়াট পাকিস্তানি ডিডেন্ট ডু। এই যে দেখেন এটা অবজেক্ট, এটা হয়ে গেল সাবজেক্ট। মেলে কিনা দেখেন, দৌড়াচ্ছেন কেন? এবার দেখেন এই যে বাক্যটা মিল আছে কিনা দেখেন, বুঝেন নাই? ডেইলি স্টার নাউন ক্লজ দিয়ে, ডেইলি স্টার নাউন ক্লজ দিয়ে বাক্য লেখে। ডেইলি স্টার নাউন ক্লজ ব্যবহার করে বাক্য লেখে, অ্যাক্টিভ বা প্যাসিভ ব্যবহার করে বাক্য লেখে। আর আপনি বাক্যই খুঁজে পান না ভাই, আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং শেখাবে কোন হালাই? এখন আপনি যদি বলেন যে স্যার, আপনি যদি বলেন আমি স্যার ওয়াজ ডান দিব, এটা বাদ দিব না, হোয়াট পাকিস্তানি ওয়াজ ডান হবে, বাক্য মেলে। আর আপনি দুটা ইজ বসাইতে আপনার হচ্ছে লজ্জা শরম একাকার হয়ে যাচ্ছে। বুঝাইতে পারছি ভাই? ক্লাস শেষে আমি আপনাকে এই এটা দিয়ে দিচ্ছে। এই যে দেখেন এখানে অবজেক্টের স্থলে এগুলো দেখবেন, আর যেগুলো সম্ভব প্যাসিভ সেন্স করার সেগুলো প্যাসিভ সেন্স করবেন। এই যে দেখেন এখানে 10টা উদাহরণ দেওয়া আছে নাউন ক্লজে। শি ডিনাইড, এই যে দেখেন আলটিমেটলি দেখেন আই নো, আমি বললাম না, এই যে দেখেন আই আস্ক, এটা ন্যারেশন আই আস্ক। সব যে ন্যারেশন তা না, আই আস্ক কাকে? তোমাকে। কি? হোয়াট ইউ ওয়ান্ট। আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম তুমি কি চাও। কাকে জিজ্ঞাসা করেছিলাম? তোমাকে। কি জিজ্ঞাসা করেছিলাম? তুমি যা চাও সে ব্যাপারে। আপনি দুটো ইজ দিতে ভয় পান, অথচ আপনি খেয়াল করে দেখেন যে ডেইলি স্টার কি করছে, যে পাশাপাশি কতগুলো ভার বসাইছে। এখানে আলটিমেটলি পাশাপাশি কতগুলো ভার বসাইছে দেখেন, ডিডন্ট ডু এরপরে আছে ওয়াজ। ডেইলি স্টার কতগুলো ভার বসাইছে, ডেয়ার টু ডু এরপরে আছে ওয়াজ। এতগুলো ভার পাশাপাশি বসে সমস্যা হয়নি, আপনার সমস্যা কোথায়? মনের জায়গা থেকে। কথা ক্লিয়ার ভাই? টেক কেয়ার। নাউন ক্লজের অবস্থান দুটো দেখাইছে, আরো খেলা দেখানো বাকি আছে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।